স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার। প্রতিদিন রাত 8টার সময় আমি বিরোধী দল যারা করেন, যে বিজেপি কর্মী যারা রয়েছেন, তাদেরকে একটা অশনি সংকেত, সেই অশনি সংকেত তার দৃশ্যায়ন করাচ্ছি। অর্থাৎ প্রতিদিন রাত 8টার সময় একটা কু ডাকছে, একটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে, বা যে জিনিসগুলো ঘটে গেছে সেটা আবার ঘটতে পারে, তার একটা আভাস দিচ্ছি। এবং আবার আমি দিচ্ছি, আপনারা জানেন যে বিগত 3 দিন ধরে লাগাতার সন্দেশখালী ফাইলস, সেই সন্দেশখালী ফাইল ওপেন করা, সেই সন্দেশখালী ফাইলের যাবতীয় বিস্তারিত যে ঘটনা, সেই ঘটনাগুলো সামনে নিয়ে আসা, এই সমস্ত কাজগুলো রিপাবলিক বাংলা করছে। শেখ শাহজাহানের মাথার উপরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল, সেটা বারবার প্রকাশ করছি, পর্দা ফাঁস করছি। 6 বছর ধরে দেবদাস মণ্ডল, বিজেপি কর্মী, বিজেপি করতেও আপনারা জানেন 3 জন বিজেপি কর্মী, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং প্রদীপ মণ্ডল, তাদের পরিবারের সদস্যরা রিপাবলিক বাংলায় আসছে এবং সিবিআই তদন্ত অবশেষে, সিআইডি করতে পারেনি, সিআইডি শাহজাহানের নাম বাদ দিয়ে দিয়েছিল। 3 দিন ধরে লাগাতার আমরা যে খবরগুলো করছিলাম, আপনি আস্পর্ধা ভাবুন শাহজাহান গ্যাংয়ের। রিপাবলিক বাংলার এই লাগাতার সম্প্রচার, সিবিআই তার টিম আজ নেজাত এবং সন্দেশখালীতে পৌঁছেছে একদিকে, এবং অন্যদিকে মিডিয়ার সামনে মুখ খোলার জন্য, সত্যি ঘটনাগুলো বলে ফেলার জন্য পদ্মা মণ্ডল এবং প্রীতম মণ্ডল, আপনারা জানেন প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম মণ্ডল এবং প্রদীপ মণ্ডল নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল, তাদেরকে এখন খুন করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এবং তার জন্য আমি জানি না এটা এই সন্দেশখালী ফাইলস কোন ডিরেক্টর বানানোর সাহস পাবে। বেঙ্গল ফাইলস অন্তত কেউ বানাচ্ছে, কাশ্মীর ফাইলস অন্তত কেউ বানাচ্ছে, কিন্তু সন্দেশখালী ফাইলস, এই যে চারপাশে এত গোয়েন্দা কাহিনী নিয়ে এত ওয়েব সিরিজ হয় না, কার দম আছে সন্দেশখালী ফাইলস বানানোর? কার দম আছে সিনেমা হলে সন্দেশখালী ফাইলস প্রকাশ করার এবং সত্য ঘটনা নিয়ে প্রকাশ করার? আমি যত দেখছি আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। ভাবুন, সিবিআই একটা কেস, সেই কেস টেক ওভার করলো, তারপরেই প্রাইম উইটনেস, অর্থাৎ একেবারে যে সাক্ষী এই কেসে, যে সমস্তটা বলার জন্য বেঁচে আছে 6 বছর ধরে, তার স্বামীকে কি করে মারা হয়েছিল, তার বাবাকে কি করে মারা হয়েছিল, সেটা বলার জন্য যারা বেঁচে রয়েছে তাদেরকে এবার হুমকির সম্মুখীন হতে হচ্ছে। এবং সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব। এই মুহূর্তে যে ভয়ঙ্কর ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলা লাগাতার যে সম্প্রচার করে যাচ্ছে, সেই ব্রেকিং নিউজ আবার আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি। সিবিআইকে চিঠি দিয়েছেন পদ্মা মণ্ডল, যারা লাগাতার পদ্মা মণ্ডলকে নিয়ে সম্প্রচার দেখছেন, তাদের জানা উচিত শাহজাহান বাহিনী এখন হুমকি দিচ্ছে পদ্মা মণ্ডল এবং প্রীতম মণ্ডলকে। সিবিআই ডিরেক্টরকে চিঠি লিখে পদ্মা মণ্ডল বলেছেন নিরাপত্তার ব্যবস্থা করতে। পরিবারের খুনের আশঙ্কা প্রকাশ করে চিঠি লিখেছেন পদ্মা মণ্ডল। ভাবুন, এবং আপনারা জানেন যে প্রীতম মণ্ডল প্রদীপ মণ্ডলের ছেলে বিগত 3 দিন ধরে রিপাবলিক বাংলাতে যে কথাগুলো বলেছে, আজ সারা পৃথিবীর বাঙালিরা সেই কথা জেনে গেছে। এই বাংলাতে বিজেপি করলে কি কি সম্মুখীন হতে হয়, এই বাংলাতে কিভাবে কুচি কুচি করে কেটে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিছু মাগুর মাছকে খাইয়ে দেওয়া হয়েছে, এই বাংলাতে হয়েছে। বামফ্রন্টের আমলে না, তৃণমূলের আমলে শেখ শাহজাহানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছেন, এই বাংলাতে হয়েছে। এই জিনিসগুলো গোটা বাংলার শুধু নয়, গোটা বিশ্বের বাঙালির শোনা উচিত। এবং আমি
আজ লজ্জিত, আমি আজ ক্ষুব্ধ। বাংলার মানুষ এবার বিচার করুক। প্রীতম মণ্ডল রিপাবলিক বাংলায় মুখ খোলার জন্য, নিজের কথাগুলো গোটা পৃথিবীর সামনে জানানোর জন্য, প্রীতম মণ্ডল বেঁচে রয়েছে এই কথাগুলো সিবিআইকে বলার জন্য, তার হুমকির সম্মুখীন হতে হচ্ছে। সেই ছবিও ফেসবুকে প্রীতম মণ্ডল যেটা লিখেছে সেটা হাড় হিম করা ছবি। প্রীতম মণ্ডল যেটা লিখেছে সেটা ভয়ঙ্কর বিবরণ। প্রীতম মণ্ডল কি লিখেছে? প্রীতম মণ্ডল লিখেছে, গতকাল বিকেল 4টে-5টা অবধি কাদের মোল্লা নিজের পার্টি অফিসে 4-5 জন সুপার কিলার ডেকে আমার নামে এবং কাকু ও মায়ের নামে কন্ট্রাক্ট দিয়েছেন। যাই হয়ে যাক, আমাদের এই লড়াই থামবে না বাবা, এটা তোমার জন্য। প্রীতম মণ্ডল লিখেছে। মানে আপনারা ভাবুন, মানে আপনারা ভাবছেন হয়তো যে আমি প্রীতম মণ্ডলের বাবা নই, আপনি প্রীতম মণ্ডলের ছেলে নন, আপনি প্রীতম মণ্ডলের মা নন, কিন্তু বিশ্বাস করুন আজ প্রীতম মণ্ডলের সাথে হয়েছে। ওই যে একটা শব্দ বন্ধ আছে না, প্রথমে তারা এর জন্য এলো, তারপর তারা ওর জন্য এলো, সেরকম প্রথমে তারা এলো তুমি বাঙালি না অবাঙালি বেছে বেছে, তারপরে তারা এলো তোমার জাত কি, তোমার ধর্ম কি জেনে জেনে। একটু একটু করে দেখা গেল আমার বাড়ির পাশে আগুনটা লেগেছে, তারপর আমার বাড়ি চলে গেছে সেই আগুনে। আজ প্রীতম মণ্ডলের সাথে যেটা হচ্ছে, আপনারা ফেসবুকে প্রতিবাদ হয়তো করছেন, আপনারা হয়তো ইউটিউবে প্রতিবাদ করছেন, কিন্তু বিশ্বাস করুন যেদিন প্রদীপ মণ্ডলের সাথে এই ঘটনাগুলো ঘটেছিল সেদিনও হয়তো 2019 সালে আমরা অনেকে এই প্রতিবাদটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে করেছিলাম, শুধুমাত্র টিভিতে এই লাইভ কভারেজ করেছিলাম। আজও ভাবুন, আস্পর্ধাটা ভাবুন, সিবিআই একটা কেস নিয়ে নিয়েছে সন্দেশখালীর, তার মাঝে প্রাইম উইটনেস তাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে। প্রীতম মণ্ডল কাল রিপাবলিক বাংলায় বড় মারাত্মক কথা বলেছিল এবং প্রীতম মণ্ডল এই মুহূর্তে কোনো সেফ কাস্টাডিতে, কোনো সেফ হাউসে রয়েছেন। প্রীতম মণ্ডলের সাথে আর যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তার বাড়ির লোকও এই মুহূর্তে প্রীতম যাতে একেবারে বাড়ির প্রদীপ যাকে বলা হয়, প্রীতম যাতে সুস্থ সবল থাকে তার জন্য প্রীতমকে আগলে রেখে দিয়েছে মণ্ডল পরিবার। ভাবুন কাদের মোল্লারা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে। কাদের মোল্লার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত নিশ্চয়ই আছেন, নয়তো সন্দেশখালীর এই মামলাটা হাইকোর্ট বলেছে সিবিআইকে দিয়ে দিতে। সিবিআই এর আন্ডারটেকিং এই মামলাটা রয়েছে, সেই সময় প্রাইম উইটনেসকে কাদের মোল্লারা হুমকি দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে এই ঘটনাগুলো ঘটছে। আমরা কি করছি, কি করতে পারি আমরা? প্রীতম মণ্ডল কাল জবাব চায় বাংলাতে বড় মারাত্মক কিছু কথা বলেছিলেন। যদি আমি আবারও বলছি, যদি আপনি বিজেপি নাও করেন, যদি আপনি সিপিএম করেন, যদি আপনি তৃণমূল কংগ্রেস করেন, নিচুতলার কর্মী হন, আসলে নিচুতলার যে কোনো কর্মী, যে কোনো রাজনৈতিক দলের একটা কমন আবেগ থাকে, যদি আপনি তাই হন, এই প্রীতমের কথাগুলো ভালো করে শুনুন, দেখুন। আমার বাবা কোনো গল্পের ক্যারেক্টার নয়, আমার বাবা কোনো লোককথা নয়, আমার বাবা একজন আদর্শ, যাকে দেখে প্রত্যেকটা যেখানে হিন্দু মাইনরিটি হয়ে গেছে, তোমরা তৈরি হও, তার কারণ দিন আসছে তোমাদেরকে কেউ বাঁচাবে না, এবং ওদিক থেকে ওই যে যারা আসছে তোমাদেরকে মেরে দেবে, তোমাদেরকে মুছে দেবে। এবং আমি আমার নিজের হিসেবটা বলছি যে এমন একটা সেম হবে, ময়ূকদা হয়তো আজ থেকে 10 বছর পরে আমার বাবার নামে আজকের এই অনুষ্ঠানটা করছেন, আমার নামে করবেন। সেটা হতে দেব না, আমরা কেউ হতে দেব না। আমি পদ্মা মণ্ডলের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করব। পদ্মা মণ্ডল আজ এখানে রয়েছেন। পদ্মা মণ্ডল, আপনার প্রথম প্রতিক্রিয়া, আপনারা আবার হুমকি পাচ্ছেন, আপনার স্বামীকে আপনি হারিয়েছেন, আপনার দেওরকে আপনি হারিয়েছেন, এখন আপনাকে এবং আপনার ছেলেকে মেরে ফেলার কথা বলছে এই কাদের মোল্লারা, এই সাহসটা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনার প্রথম প্রতিক্রিয়া? গত 3-4 দিন ধরে আপনাদের এই রিপাবলিক বাংলাতে জবাব চাই বাংলাতে আমি এসেছি এবং আমার ছেলে, যে 6 বছর ধরে রাজ্য সরকার এই 3টে নৃশংস মৃত্যু, মানে পুরো হত্যালীলা যে চালিয়েছিল শেখ শাহজাহান এবং কাদের বাহিনীরা, পুরোপুরি সরকার ধামাচাপা দিয়ে দিয়েছিল। এবং এই মঞ্চে এসে যখন আমরা সেই সত্য উদ্ঘাটন করেছি, সারা বিশ্ব যখন দেখেছে, তখন তারা পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে যে আজকের আমরা হুমকির শিকার হলাম, তাহলে কি আমি পশ্চিমবঙ্গে বসবাস করে আমি আমার সত্যটাকে বলতে পারবো না? আমি কি ন্যায় বিচার পাবো না?
আমি কি বিচারের আশা করতে পারি না? আজকে রাজ্য সরকার বিচার দেয়নি, সিবিআইয়ের কাছে আমি বিচার চেয়েছি। আজকের সেই কাদের মোল্লা, সেই আইজুল মোল্লা, সেই আখের আলী গাইন, তারা আজকে পুরোপুরি ছক করছে কিভাবে পদ্মা মণ্ডল এবং তার পরিবারকে আবারও একটা নৃশংস হত্যালীলা চালানো যায়, যাতে এদের কণ্ঠস্বরকে চেপে দেওয়া যায়, যাতে এরা এই রক্তচক্ষুকে আবারও ভয় পায়। এই কারণে আজকে 3 দিন পরে আমাকে কালকে তারা একটা গোপন বৈঠক করে একটি পার্টি অফিসে, এবং গোপন সূত্রে আমি সেই খবর পাই যে তারা এমনকি সুপারি কিলার পর্যন্ত লাগানো হচ্ছে যে এদেরকে মেরে দেওয়ার জন্য। পদ্মাদি আমাকে একটা কথা বলুন, রাজকুমার মণ্ডল বলে কাউকে আপনি চেনেন? তিনি ভাঙ্গিপাড়ায় থাকতেন 2019 সালে, যখন প্রদীপ মণ্ডল নিজের বাড়ির বাইরে ছিলেন, তখন এই রাজকুমার মণ্ডলও তার সঙ্গে ছিলেন। আপনি চেনেন? হ্যাঁ, রাজকুমার মণ্ডল ও আমার আরও একটি দেওর। তো রাজকুমার মণ্ডল যখন ও দৌড়ে ওকে যখন তাড়িয়ে নিয়ে যাচ্ছিল গুলি করতে করতে, কাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল? একটি মানে বাম দিকে প্রদীপ দাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল, এদেরকে যখন তাড়িয়ে নিয়ে যাচ্ছিল তখন রাজকুমারকেও তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তো ওরা গুলি চালাতে চালাতে বন্দুক ছুটতে গেছে, তখন ওই রাজকুমারের একটি চোখে লাগে এবং বাম দিকে চোখটা নষ্ট হয়ে চোখে গুলি করে? হ্যাঁ, চোখটাই নষ্ট। চোখে গুলি করে? হ্যাঁ, বিজেপি করার জন্য, বিজেপি করার এবং পুরো উইটনেস হিসেবে থাকার জন্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি পদত্যাগ না করুন, আপনি দয়া করে নবান্নতে আপনার টেলিভিশন সেটটা খুলে রিপাবলিক বাংলা দেখুন। আমি অন্য সেই সমস্ত মিনমিনে চ্যানেলের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমি বলছি এই লড়াইটা আমাদের পার্সোনাল লড়াই, এই লড়াইটা বাংলার পার্সোনাল লড়াই, এই লড়াইটা যারা বিরোধী রাজনীতি করছেন তাদের পার্সোনাল লড়াই হিসেবে আপনারা দেখুন। এটা বিজেপি করার জন্য এই বাংলায়, এই ঘটনাগুলো এই বিজেপি করার জন্য এই বাংলায় ঘটে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করছেন না। রাজকুমার মণ্ডল, আমাকে পিসিআর বলছে রাজকুমার মণ্ডল, বাংলা টেলিভিশনে প্রথমবার রাজকুমার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন। রাজকুমার মণ্ডল নিজে আর সন্দেশখালী থাকতে পারেন না, যেভাবে পদ্মা মণ্ডল থাকতে পারেনি, এবং সেখানে এই মুহূর্তে রোহিঙ্গারা দাপিয়ে বেড়াচ্ছে। আমি সেই পার্টেও যাব যেখানে জমি জিহাদ করে শেখ শাহজাহান সমস্ত হিন্দুদেরকে বিজেপি করার অপরাধে বের করে দিয়েছে, অন্য দল যারা করে তাদের বের করে দিয়েছে। এই মুহূর্তে রাজকুমার মণ্ডল আমার সঙ্গে রয়েছেন বাংলা টেলিভিশনে। আমি রাজকুমার মণ্ডল অন্য রাজ্যে অন্য দেশে হয়তো রয়েছেন, আমি নাম প্রকাশ করতে চাই না যেখান থেকে উনি বসেছেন, কিন্তু রাজকুমার মণ্ডল, আমি আপনার সম্বন্ধে যা জানলাম এবং পদ্মাদিও যেটা কনফার্ম করলেন, আপনি ভাঙ্গিপাড়ার বাসিন্দা ছিলেন রাজকুমার। 2019 থেকে নাম লিখিয়েছেন ঘরছাড়া হিন্দুদের তালিকায়। রাজকুমারের মায়ের অভিযোগ, সেদিন পুলিশ এসে ঘর থেকে বের করে নিয়ে যায় রাজকুমারকে। প্রদীপ মণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়েছিল রাজকুমার। পরে শাহজাহান বাহিনী আক্রমণ করতেই প্রাণ বাঁচাতে ভেরির দিকে দৌড়ন। সেই সময় তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়, গুলি গিয়ে লাগে চোখে। ভেরিতে পড়েছিল রাজকুমার, প্রায় 5 ঘন্টা মৃত ভেবে চলে গেছিল শাহজাহান গ্যাং। পরে চিকিৎসা করিয়ে অন্য রাজ্যে চলে যান রাজকুমার। আমি আবারও বলছি, গোটা বাংলার বিজেপি কর্মীরা আজকের এই এপিসোড দেখুন কাদের সাথে লড়ছেন 2026-এ নেতারা, দেখুন কেন্দ্রীয় নেতৃত্ব দেখুন। এরপরেও যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয় আমি জানি না কি হবে। রাজকুমার বাবু, আজও আপনার কি চোখে সমস্যা আছে? আমি দেখতে পাচ্ছি আপনার এক চোখে কিছু সমস্যা, এই চোখেই গুলি লেগেছিল? হ্যাঁ, আমার বাম সাইডের চোখে গুলি লেগেছিল, তো সেখান থেকেই এখনো আমার চোখ ওটা ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক কি হয়েছিল? 2019 সালে 8ই জুন যখন ওরা একটা পরিকল্পিতভাবে একটা মিটিং করে, তারপরে মিছিল করে কয়েকশো মুসলমান রোহিঙ্গা, এবং আগে থেকে ওরা দেবব্রত মণ্ডল বাপ্পা, বিহার মণ্ডল, তপন, বিমান সর্দার এবং আরো অনেক, এদের বাড়িতে বোমা বন্দুক একাধিক
এরা গচ্ছিত রাখে। তারপরে এরা কয়েকশো মুসলমান প্রদীপদার বাড়ির দিকে ছুটে আসে, এসে প্রদীপদার মাথায় বন্দুক ধরে এবং মারতে থাকে, আমিও থাকি। তারপরে প্রাণের ভয়ে বাঁচতে আমরা ফেরির বাঁধের দিকে ছুটি। তারপরে ওরা চারিদিক দিয়ে কয়েকশো মুসলমান গুলি ছুটতে ছুটতে আসে এবং গুলি ছুটতে ছুটতে আমার একটা চোখে গুলি লাগে, আমি জলে পড়ে যাই। জলে পড়ে যাওয়ার সাথে সাথে ওরা আসে আমাকে কোপাতে থাকে এবং আমার মাথায় 25-30টার উপরে সেলাই আছে এবং পায়ে কোপের আঘাত আছে এখনো। আমার হাত ভেঙেছিল। বিভৎসভাবে আমাকে মার্ডার করে মাথা দুফালি হয়ে যায়, ওরা ফেলে রেখে দিয়ে চলে যায়। রাজকুমার দা, মনে করে যে আমি মারা গেছি। রাজকুমার দা, আপনি যদি আপনার তারপরে- চশমাটা একবার হ্যাঁ, একটু বলুন। খোলেন। আপনার চশমাটা, আমি দেখতে পাচ্ছি আপনার চোখে সমস্যা, এখানে এই চোখেই গুলি লেগেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভয়ঙ্কর। পদ্মাদি রয়েছেন এই মুহূর্তে, প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মাদি এই মুহূর্তে রয়েছেন। পদ্মাদি কি রাজকুমার দার সাথে কথা বলতে, পদ্মা মণ্ডল রয়েছেন, রাজকুমারের সাথে কথা বলতে পারেন। দিদি, রাজকুমার দাকে কি বলবেন দিদি? বাম দিকের চোখটা একটু দেখা, যে যে চোখটাতে গুলিটা লেগেছে, এই রাজকুমারকে ওরা ভেবেছিল ও মারা গেছে, তাই ওরা ওখানেই ফেলে রেখে চলে গেছিল এবং পুরো রক্তাক্ত অবস্থায় পড়েছিল এবং 5-6 ঘন্টা পরে গ্রামের মানুষ গিয়ে ওকে উদ্ধার করেছিল। রাজকুমার দা, তারপরে এটা কি সত্যি? চিকিৎসার জন্য যখন নিয়ে যাবে বলে, পুলিশ থেকে শুরু করে মানে কেউই ওকে গাড়িতে নিয়ে যায়নি, ওকে বাইরে থেকে ছেলেরা এসে ওকে নিয়ে যায়। রাজকুমার দা, আমি শুনেছি প্রীতম মণ্ডল বাচ্চা ছেলেটি, প্রদীপদার বাচ্চা ছেলেটি, সে আজকে আমাদের সাথে এই মুহূর্তে টেলিভিশনে নেই, সে অন্য কোনো সেফ জায়গাতে রয়েছে। আমি শুনেছি যে ছ্যাঁচড়াতে নাকি 2 কিলোমিটার বাইকের পেছনে হাত বেঁধে দেবদাস মণ্ডলদের নিয়ে যাওয়া হয়েছিল। একটু সেদিনের হ্যাঁ, ঘটনাটা এটা বলুন। সত্য। ওকে দেবদাসকে প্রথমে ছুটতে ছুটতে পায়ে গুলি করে, পায়ে গুলি করে ওকে বাইকে টানতে টানতে নিয়ে যায় এবং ওকে পিস পিস করে পরে কাটা হয়। পিস পিস করে বডি কাটা হয়? রাজকুমার দা, Body আপনি কাটা বলছেন হয়। দেবদাস মণ্ডলের বডি পিস পিস করে কাটা হয়েছে? হ্যাঁ, পিস পিস করে কাটা হয়েছে। ওর বাড়িতে আলী মোল্লা, ফায়েজ মোল্লা চেক করার বাড়িতেই পুঁতেছিল। তারপর ওর কিছুদিন পর ওকে পুঁতে রাখার পরে আবার মাতিন মোল্লা বলে একজন আছে, তার অটোই করে নিয়ে গিয়ে ওটা আবার অন্য জায়গায় গিয়ে ওরা গায়েব করে দেয়। রাজকুমার দা, নামগুলো আমি পুরো ডিটেলস বলে দিতে পারি কারা কারা এগুলো করেছে। রাজকুমার দা, আপনি আমাদের সঙ্গে থাকুন একটু। আমি পিসিআরকে বলবো সন্দেশখালি যেন মিনি পাকিস্তান, আমাদের প্রতিনিধি সিকোয়েন্স করেছে, আমি সেটা একবার দেখিয়ে বাকিদের প্রতিক্রিয়া নেব। এবং আবারও বলছি, যদি বিজেপি কর্মী হন, যদি আপনার মনে হয় আমি তো আমার বিজেপির মণ্ডল সভাপতি, আমি সেফ, না দাদা, সেফ নই। যদি আপনি সেফ হন তাহলে আপনার লজ্জা লাগা উচিত, তার কারণ অন্য প্রান্তে এই প্রদীপ মণ্ডলরা যে লড়াইটা লড়েছে, রাজকুমার মণ্ডলরা যে লড়াইটা লড়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যেভাবে চোখে চোখ রেখে মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারছে, লজ্জাটা আপনাদের প্রত্যেকের। আমি কে? আমি শুধু ক্যামেরার সামনে আয়নাটা দেখিয়ে যেতে পারি বিজেপিকে। বিজেপি যদি এদেরকে বাঁচাতে না পারে, বিজেপি দলের আর আশু কর্তব্য কি হতে পারে? সন্দেশখালিতে মিনি পাকিস্তান, সেখানকার মানুষ বলছেন, শুনুন। গোটা ভাঙিপাড়ার মানুষ বলছেন হিন্দু হওয়ার অপরাধে 3 জনকে খুন করা হয়েছিল, অনেকে ঘর ছাড়া হয়েছিলেন, এখনো ঘর ছাড়া। হিন্দু মানে সন্দেশকারীতে হিন্দু থাকতে পারে ম্যাডাম, নিয়ম আছে? সন্দেশখালী তো এখন আর এক নাম মিনি পাকিস্তান, এখানে হিন্দুদের থাকার অধিকার তো নেই। কারণ যে স্টাইলে শাহজাহান শেখ যে জিহাদি স্টাইল চালিয়ে এসছে, আজ তো এখানে মিনি পাকিস্তান পরিণত করে দিয়েছে। আরো যারা রয়েছেন সত্যি এটা আজকে একদম মিনি পাকিস্তান। পাকিস্তান শাহজাহান শেখ এখানে হিন্দু শূন্য করার চেষ্টা করেছিল। সত্যি এই অবস্থা? কিভাবে থাকছেন আপনারা? আতঙ্কের মধ্যে দিন পার হচ্ছে আমাদের। রাত্রে ঘুমোতে পারছেন? আতঙ্কিত
একদিকে সিবিআই এর যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে সিবিআই তরফ থেকে। যারা সন্দেশখালীর হিন্দুরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত আরো বেশি হচ্ছেন, কারণ এরপর রাত আসছে, রাত ভর বিভিন্ন দুষ্কৃতীরা তারা এই গোটা এলাকায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এমনটাও অভিযোগ। পদ্মাদি এবং রাজকুমার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন। আবারও বলছি, আপনাদের সিরিয়াল দেখতে হলে সিরিয়াল দেখুন, কিন্তু যদি আপনি বিজেপি করেন বা বিরোধী দল করেন, আজ জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা দেখুন। আপনার অন্য চ্যানেল দেখার ইচ্ছা আপনারা দেখতেই পারেন, মিনমিনে চ্যানেল, কম মিনমিনে চ্যানেল, যেগুলো দেখতেই পারেন। কিন্তু আবারও বলছি, প্রতিদিন হয়তো রিপাবলিক বাংলাও আর এই পদ্মা মণ্ডল বা রাজকুমার মণ্ডল বা প্রীতম মণ্ডলদের নিয়ে এই লড়াইটা লড়ার মতন শক্তি পাবে না। পদ্মা মণ্ডল সন্দেশখালীতে আর থাকেন না, রাজকুমার মণ্ডল এই রাজ্যেই আর থাকেন না, রেখা পাত্র সন্দেশখালীতে আর থাকেন না। ভালো করে দেখুন, শেখ শাহজাহান, আমি কেন বারবার বলছি, এর থেকে বড় কোনো প্রাইম টাইম টপিক হতে পারে না, এর থেকে বড় কোনো ইস্যু হতে পারে না। দয়া করে এগুলো গোটা পৃথিবীর বাঙালিদের কাছে পৌঁছে দিন আপনারা। এই দায়িত্বটা আপনাদের, আমি এই দায়িত্বটা পুরোপুরি আপনাদের উপর ছেড়ে দিলাম। তার কারণ শাহজাহান একটা মডিউল চালাচ্ছিল ওখানে, সেই মডিউলটা হলো হিন্দু শূন্য করো। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মডিউলের মাথা? মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে সন্দেশখালী, মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন পকেটেই শাহজাহানদেরকে পুষে রেখেছেন হিন্দু শূন্য করার জন্য? এবং কি স্মার্টলি করেছে দেখুন। প্রথমে ক্ষেতের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, প্রদীপ মণ্ডলদের মেরে দেওয়া, পদ্মা মণ্ডলদের ভয় দেখানো। আরে একটা বাচ্চা ছেলে নিয়ে একজন মহিলা করবেনটা কি? সন্দেশখালীতে থাকবেন মরার জন্য? পদ্মা মণ্ডল আর সন্দেশখালীতে থাকেন না। রাজকুমার মণ্ডল চোখে গুলি মেরেছিল, যে বসে রয়েছে এই মুহূর্তে আমার সাথে, অন্য কোনো রাজ্য থেকে, আমি নাম বলবো না। আবারও বলছি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মণ্ডল সভাপতি সবাই আজ এই এপিসোডটা দেখার পর সিদ্ধান্ত নিন যে কাদের সাথে লড়াইটা করছেন। বিমলদা আমাদের সঙ্গে রয়েছে, আমি বিমলদার কাছে আসবো, বিমল শঙ্কর নন্দ বিজেপির মুখপাত্র। কিন্তু তার আগে ঘর ছাড়া হয়ে যাচ্ছে কাতারে কাতারে হিন্দুরা। সন্দেশখালী রোহিঙ্গাদের একটা বড় অংশের বাসযোগ্য ভূমি হয়ে যাচ্ছে। শেখ শাহজাহান তাদেরকে বসাচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে। দেখুন আর ভাবুন যে লড়াইটা আসলে কতটা কঠিন। কতদিন লড়াইটা করবেন? 200 দিন বা 300 দিন বাকি আছে, তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন জিতলাম তো আমি। দেখুন, শহীদ হওয়া প্রদীপ মণ্ডলদের বাড়ির সামনের এই যে মন্দির, সেই মন্দির, এই মন্দিরগুলোতেই নিয়মিত নিত্য পুজো করতেন প্রদীপ মণ্ডলরা, আর সেই জায়গাতেই তারা শহীদ হয়েছেন। আজকে যারা এই ভাঙ্গিপাড়াতে হিন্দুরা রয়েছেন তারা বলছেন তারা আতঙ্কে, তারা ভয়ে, কারণ হিন্দু নিধন যজ্ঞের একটা ষড়যন্ত্র করা হচ্ছে এই শেখ শাহজাহান, কাদের আলী মোল্লাদের তরফ থেকে, একদম নাম ধরে ধরে। এই অভিযোগ বারবার আসছে যে কাদের মোল্লারা সন্দেশখালীর বাসিন্দা হলেও প্রচুর রোহিঙ্গাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। শেখ শাহজাহান এখন জেলে, তাহলে এখন এখানে অত্যাচার কারা চালাচ্ছে? কাদের মোল্লার বাহিনী রোহিঙ্গা আছে, তাদেরকে নিয়ে। কাদের মোল্লা কি সন্দেশখালীর বাসিন্দা? হ্যাঁ, সন্দেশখালীর বাসিন্দা। আর কাদের মোল্লা বাদ দিয়ে আরো যারা রয়েছে তারা কোথাকার? তারা আশেপাশের আছে সব, আর রোহিঙ্গা আছে বাইরের, সব বাইরে থেকে এসছে, তাদেরকে জায়গা দিয়ে রেখেছে। কারা জায়গা দিল? এই কাদের মোল্লারা, কাদের মোল্লারা, শাহজাহান বাহিনীরা। কতদিন ধরে রাখা হচ্ছে? ওই তো বহুদিন ধরে আছে ওরা। বলছি এই যে দীর্ঘদিন ধরে 6 বছর ধরে যে অত্যাচারের অভিযোগ আসছে, সেটার কারণ হিন্দু হওয়া? হিন্দু হওয়া এটাই কারণ, আমরা হিন্দু হতে পারবো না। না, এই যে আপনারা বলছেন বারবার অত্যাচার হয়েছে, কি ধরনের অত্যাচার? শেখ শাহজাহানের অত্যাচার, কাদের মোল্লা, শহীদুল মোল্লা, এরাই তো অত্যাচার করেছে, বাইরের থেকে লোক নিয়ে এসে, রোহিঙ্গা নিয়ে এসে এই সব অত্যাচার। ভয় লাগে না থাকতে এখন? ভয় তো আমাদের সহ্য হয়ে গেছে ভাই, মরি আর মাছি, যা হবে একবারই দেখবো। অনেকে এখনো অব্দি ঘর ছাড়া, 6 বছর ধরে এখনো ঘর ছাড়া। আজও ঘর ছাড়া, কয়েকজন আছে ঘর ছাড়া। কেন এখনো ঘর ছাড়া কেন তারা? তাদের নিরাপত্তা নেই, আসলেই তো মেরে দেবে। আমার একটা কথা বলুন, 2019-এর 8ই জুন
কারা টার্গেট হলো, কারা ঘর ছাড়া হলো? হিন্দুরা টার্গেট হয়েছে, হিন্দুরাই ঘর ছাড়া হয়েছে। এবং হিন্দুরা এই ঘটনার পরে আমাদের অনেক হিন্দু ছেলেরা ঘর ছাড়া হয়েছে। তারা এখনও পর্যন্ত কেউ কেউ বাইরেও আছে, যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায়, যার ফলে তারা ভয়তে এখন আসতে পারছে না। মানে এটা কি শুধুমাত্র সনাতনী হওয়াটা অপরাধ, সেই কারণেই? হ্যাঁ, হিন্দু অপরাধ আমাদের হচ্ছে হিন্দু হয়ে বেঁচে থাকাটা আমাদের অপরাধ। না, এটা কি সত্যিই তাই যে হিন্দু হওয়াটা অপরাধ? এটা এখন তাই হচ্ছে, তো হিন্দু হওয়াটাই তো অপরাধ। আচ্ছা, মোটামুটি কতজন ঘর ছাড়া এখনো রয়েছেন আন্দাজ? এখনও 5-6 জন ঘর ছাড়া আছে। আর ঘটনার পর মোটামুটি কতজনকে ঘর ছাড়তে হয়েছিল? প্রায় 25-30 জন ঘর ছাড়া ছিলাম আমরা। প্রায় 6 বছরের বেশি সময় ধরে যারা এখনো অবধি ঘর ছাড়া, প্রত্যেকেই সনাতন ধর্মাবলম্বী। আর সেটাই তাদের অপরাধ ছিল শাহজাহান শেখ কিংবা এই কাদের মোল্লাদের কাছে, এমনটাই অভিযোগ করছেন এই গ্রামের বাসিন্দারা। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। কলকাতার বুদ্ধিজীবীরা নর্মালাইজ করার জন্য বোধহয় টাকা পান। মানে সন্দেশখালীতে এরকম হয়েছে, ও তো বিজেপির সাথে হয়েছে, মানে বিজেপির সাথে ধর্ষণ জায়েজ। বিজেপির কোনো মহিলাকে টানতে টানতে বাইরে নিয়ে এসে ধর্ষণ করাটা নর্মাল। বিজেপির কোনো কর্মী তাকে ধর্ষণ করে পুকুর পাড়ে ফেলে দিয়ে যাওয়াটা নর্মাল। তার স্বামীকে কুপিয়ে মারাটা নর্মাল। রাত্রে পিঠে খেতে ডাকাটা নর্মাল। আর কতটা নির্লজ্জ হতে পারে এই বুদ্ধিজীবীরা, আমি প্রশ্ন করছি আজকে। নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে সন্দেশখালীকে। সন্দেশখালী না, সন্দেশখালী টু পলিটিক্যাল। আরে পলিটিক্যাল জিনিসে পলিটিক্যাল হবে না তো আপলিটিক্যাল হবে। আপলিটিক্যাল করে তো আরজি করে দেখলেন কি করলো এই আপলিটিক্যাল ওয়ালারা, অরাজনৈতিক ওয়ালা। রাত দখল করে, দিন দখল করে, রাজনৈতিকভাবে যাকে প্রশ্ন করা উচিত তাকে অরাজনৈতিকভাবে নর্মালাইজ করে অভয়ার সাথে কি হলো দেখলেন তো। সন্দেশখালীকেও সেটা করার চেষ্টা হচ্ছে। আমি এখনো বলছি, অন্য চ্যানেল এটাকে খবর মনে করছে না, আমরা এক বজ্ঞাভাবে এটাকেই খবর মনে করছি। গোটা বাংলা, গোটা পৃথিবীর মানুষকে দেখাচ্ছি। তার কারণ আজ এটা সন্দেশখালী মডেল হিসেবে আসছে, কাল এটা আমার আপনার বাড়ির সাথে হবে খুব সূক্ষ্মভাবে। পদ্মা মণ্ডল, আপনি এখন আর সন্দেশখালীতে থাকেন না তো? সন্দেশখালীতে আপনার জমি জমা কিছু ছিল না? সেটা ছিল না। এরপরে 10 বছর পরে বলা হবে, জানেন তো আমরা ওপার বাংলার মানুষ। এখন এমন একটা হাবভাব করা হয় ওপার বাংলায় আমাদের কিছু ছিল না। সন্দেশখালীতে এরপরে 10 বছর পরে বলা হবে ওদের তো কিছুই ছিল না, ওরা সন্দেশখালীতে গিয়ে কি করবে? আপনাদের জমি জমা ছিল সন্দেশখালীতে? বলুন না বাংলার মানুষকে। সন্দেশখালীতে জমি জায়গা সবই আছে। আমার একটা মাছের ফিশারি আছে 10 বিঘে মতন। 21 সালে বিধানসভা ভোটে যখন বিজেপি ওখানে হেরে যায় সন্দেশখালী বিধানসভাতে, সেই 2রা মে রাত্রে আমার বাড়ির উপরে বোমাবাজি হয় এবং গ্রামে একাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর হয়, লুট হয়। তারপরে আমার ওই মাছের ভেড়িটাও লুট করা হয়, যাতে আমাদের হাতে ভাতে দুটোতেই মেরেছে। এবং একাধিক হিন্দু আদিবাসী তপশিলীদের জমি দখল করে নিয়েছে। এই শেখ শাহজাহান, এই কাদের মোল্লারা বিঘে বিঘে মানুষের জমি দখল করে মাছের ভেড়ি বানিয়েছে। আর যে একটু প্রতিবাদ করেছে তাকে মেরে মিথ্যে মামলা দিয়ে হয় হাজতবাস, আর না হলে তার বাড়ির মহিলা থেকে শুরু করে সবাইকে মারধর, মানে পুরুষদের সামনে বিবস্ত্র করে মারধর করেছে। এবং মহিলাদের উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে, অবশেষে তারা নিজেদের ভিটে বাড়ি সব ছেড়ে কলকাতার ফুটপাতে আশ্রয় নিয়েছে। রাজকুমার মণ্ডলের সাথেও বোধহয় এটাই হয়েছিল। রাজকুমার মণ্ডল, আপনি তো আর সন্দেশখালীতে থাকেন না, প্লিজ আপনি কোন রাজ্য বা কোন দেশে থাকেন সেটা প্লিজ বলবেন না, কিন্তু আপনি আর সন্দেশখালীতে থাকেন না। আমি সন্দেশখালী থাকি না। 2021 সালে ভোটে বাড়িতে গিয়েছিলাম। বিধানসভায় টিএমসি জেতার পরে তারপরে আবার আমার ঘরদোর ভাঙচুর করে দেয় এবং লুটপাট করে দেয় এবং আমাকে মার্ডার করার হুমকি করে দেয়। তারপরে থেকে আমি বাড়ি ছাড়া হয়ে গেছি। আমার বাড়িতে নিয়মিতভাবে অত্যাচার হচ্ছে, পারছে। রাজকুমার দা, আমি বুঝেছি আপনার কথা। আপনার সাথেও বহু মানুষ হয়তো আছেন। আমি চাই না আপনাকে বিরক্ত করতে বেশিক্ষণ, কিন্তু এই মুহূর্তে বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ রয়েছেন। বিমলদা,
আমি জানি না, আমি খুব সাধারণ একজন সঞ্চালক, কিন্তু আমি এটা বলছি, বিমলদা রয়েছেন এই মুহূর্তে, রামানন্দ তীর্থও রয়েছেন। আমি বিমলদা আপনাকে জিজ্ঞেস করছি যে প্রাথমিক কর্তব্য বোধহয় আপনাদের এদেরকে বাঁচানো, মানে হাইকোর্টে সিবিআই এলো, তারপরেও ভাবুন হুমকি পাচ্ছে এরা। 2026, 200 দিন বা 250 দিন বাকি, কি করবেন বিমলদা? ময়ূক, আমি আমাদের দায়িত্ব দায় কোনোটাই অস্বীকার করি না। এই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষকে, বিশেষত হিন্দুদের যদি বাঁচাতে হয়, সেই বাঁচানোর দায়িত্বটা ভারতীয় জনতা পার্টি নিচ্ছে এবং নেবে আগামী দিনে। কারণ সন্দেশখালী বা অতি সম্প্রতি মুর্শিদাবাদে যা যা ঘটেছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে যারা এই সরকারটা চালাচ্ছে তারা ক্ষমতায় থাকার জন্যে যে কোনো জেহাদি শক্তি, যে কোনো দেশ বিরোধী শক্তিরও সঙ্গে হাত মেলাতে পারে। তারা একটা মিনিট দেরি করবে না, কারণ তাদের এখন লক্ষ্য একটাই, ক্ষমতায় থাকা, যেভাবে হোক বেঁচে থাকা। প্রশ্ন হচ্ছে এই পশ্চিমবাংলায় তথাকথিত, একটু আগে তুমি যেটা বললে, ওই বাবাবু প্রাণী বাঙালি বামপন্থী বুদ্ধিজীবী, তাদের কাছে বললে না যে ওরা তো বলতো তো বিজেপি মার খাচ্ছে, ঠিক এই কথা ওরা বলেছিল 2021 সালে। তার আগে যখন ওই নো ভোট টু বিজেপি ওয়ালারা, জানি না কত পেমেন্ট ওরা পেয়েছিল, কারণ যখন 2021-এর পর বিজেপির লোকগুলোকে মারধর করা হচ্ছিল, বিজেপির হাজার হাজার লোক, লক্ষ লোক হয়তো পশ্চিমবাংলা ছেড়ে পার্শ্ববর্তী রাজ্যে সব আশ্রয় নিয়েছিল, কেউ আসামে, কেউ বিহারে, কেউ উড়িষ্যায়, কেউ ঝাড়খণ্ডে, তখন এই নো ভোট টু বিজেপি ওয়ালারা কোথায় ছিল? তাদের মধ্যে কেউ তথাকথিত হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, কেউ এই ধরনের কাজ করে রাজ্যসভায় ঢুকে গেছেন, কিন্তু এদের প্রত্যেকেরই লক্ষ্য একটাই, বিজেপি যেন ক্ষমতায় না আসে। আমার প্রশ্ন হচ্ছে 2021 সালে যখন বিজেপি কর্মী সমর্থকরা মার খাচ্ছিল, এই তথাকথিত হিউম্যান রাইট ওয়ালারা ছিল কোথায়? তাদের যদি বিজেপির প্রতি কোনো ভালোবাসা না থাকে, আমারও ওদের প্রতি কোনো ভালোবাসা নেই, এবং আমি অদ্ভুত হয়ে যাই, আমার ঘৃণা আছে। বিমলদা, আমি অদ্ভুত হয়ে যাচ্ছি, আমার অবাক লাগছে, এই রাজকুমার মণ্ডলের চোখে গুলি লেগেছে, তার চোখের সামনে, মানে যে সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে গেছে। কই কোনো হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টকে তো আমি দেখি না, কই কোনো মানবাধিকার কর্মীকে তো দেখি না যে এদের পাশে এসে দাঁড়াতে। কেন বিজেপি বলে কি তার মানবাধিকার নেই? ময়ূক, কে হরিদাস পাল এই মানবাধিকার কর্মীরা যারা সারা পৃথিবীর মানবাধিকার নিয়ে পড়ে আছে, নিকারাগুয়া প্যালেস্টাইন নিয়ে পড়ে আছে, আমার বাংলার মেয়েদের মানবাধিকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই? কোন হরিদাস পালেরা? মানবাধিকার কর্মীরা চোরে এবং ডাকাতের মানবাধিকার নিয়ে বড় চিন্তিত, ক্রিমিনালের মানবাধিকার নিয়ে বড় চিন্তিত, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ বিজেপি কর্মীর মানবাধিকার নিয়ে চিন্তিত নয়। আমি পরিষ্কার একটা কথা বলছি, সেটা হচ্ছে এই মানবাধিকার কর্মী, এই সমস্ত নো ভোট টু বিজেপি ওয়ালারা, তারা নিজেদের আখের গোছানোর জন্য এইটা করেছে। কেউ এমপি হয়েছে, কেউ অন্যান্য সব পেয়েছে, কিন্তু আমাদের আরো মানে চোয়ালটা শক্ত হয়েছে। আমরা হয়তো 21 সালে মার খেয়েছি, কিন্তু তারপরে আবার প্রতিজ্ঞা করেছি এই ভয়ঙ্কর শক্তিকে পশ্চিমবাংলা। না, আমি একটা জিনিস জানতে চাইছি, আমি গোটা বাংলার মানুষকে আমি প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজকুমার মণ্ডলকে দেখছেন, প্রশ্ন করছি, সেই লাইনগুলোও আমরা চ্যানেলে লিখব। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জবাব চায় বাংলাতে রাজকুমার মণ্ডলকে, তার কথা, তার এই চোখের আঘাত শুনতে পাচ্ছেন, জানেন তার সিপি তাকে বলেছিল না এটাও তাকে বলেনি, সিআইডি তাকে বলেছিল না এটাও বলেনি। পদ্মা মণ্ডলের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কবে দেখা করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে এনডিএতে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিভিন্ন নেতাদের সাথে দেখা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এক বিজেপি কর্মীর সাথে দেখা করবেন না, যার স্বামীকে মারা হয়েছে, যার দেওরকে কুচি কুচি করে কেটে এখনো বডি পাওয়া যায়নি? কেন দেখা করবেন না? কিসের এত ইগো তৃণমূল কংগ্রেসের? তৃণমূল কংগ্রেস এই বাংলায় পদ্মা মণ্ডলের মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মা মণ্ডলের মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রীতম মণ্ডলের মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজকুমার মণ্ডলের মুখ্যমন্ত্রী নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডি শাহজাহানের নামটা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিল। সিবিআই এসে এবার শাহজাহানের নতুন করে ফাইল রিওপেন করছে। রিপাবলিক বাংলা সেদিনও ছিল, আজও এই ফাইলগুলো কোনোদিন ছাড়বো না। আমি জানি না এরপরে হয়তো আমাদের ওপর অ্যাটাক হবে, কিন্তু মাথায় রাখুন এই ফাইলগুলো আমরা প্রকাশ করে যাব। এবং এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, বিমলদা এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা নিয়ে আপনার প্রতিক্রিয়া নিচ্ছে, কারণ এটা ভয়ঙ্কর ব্রেকিং নিউজ। আমি কনফিউজড, আমি জানি না যে এটা সত্যি না আমাদের প্রতিনিধি যাকে ধরছে সেই তথ্য সত্যি, কারণ সিআইডির তথ্য অনুসারে দেবদাস মণ্ডলের বাবা, তিনিও নাকি খুন হয়েছিলেন।
এক ভয়ঙ্কর বড় কথা সিআইডি তৎকালীন তাদের যে পুরনো নথি, সেই নথিতে লিখেছিল, সিআইডির নথি অনুসারে দেবদাস মণ্ডল এবং তার বাবা দুজনকেই খুন করা হয়েছিল নাকি। কিন্তু দেবদাস মণ্ডলের বাবা তো বেঁচে আছে, আমরা দেখছি ডিএনএ পরীক্ষা হয়েছে বলে উল্লেখ। সিআইডির নথি অনুযায়ী 2019-এ দেবদাস মণ্ডল এবং তার বাবা বোথ ওয়্যার মার্ডার্ড। আমি জানি না পদ্মাদি, দেবদাস মণ্ডলের বাবা বেঁচে আছেন না মারা গেছেন? দেবদাস মণ্ডলের বাবা তো বেঁচেই আছে। বেঁচে আছেন। পদ্মাদির কাছে ফোকাস করা হোক। দেবদাস মণ্ডলের বাবা বেঁচে আছেন, হ্যাঁ। তাহলে সিআইডি লিখেছে কেন যে মারা গেছিল? এইভাবে তো রাজ্য সরকার আমাদেরকে বিভ্রান্ত করেছে। না, দেবদাস মণ্ডলের বাবা বেঁচে আছেন এটা আপনি জানেন কনফার্ম? হ্যাঁ, দেবদাস মণ্ডলের বাবা আজকে আপনাদের প্রতিনিধিদের ক্যামেরার সামনেই এসেছে। তাহলে সিআইডি জানতো না? সিআইডি জানতো না? আপনি দেখুন বাংলার মানুষ, আমি ছেড়ে দিলাম জেলা, বিভিন্ন জেলার কথা, গোটা বাংলার যত জেলার মানুষজন রিপাবলিক বাংলা দেখেন, আমি ছেড়ে দিলাম শহরের যারা যারা এই মুহূর্তে ফ্ল্যাট বাড়ি থেকে ময়ূককে দেখছে, দেখুন আর ভাবুন আপনারা সেফ ভাবছেন, কিন্তু আপনারা সেফ নন। আজ না হয় কাল এটা হবে। ওর বাবা দেবদাস মণ্ডলকে মুখস্থ করুন, 2 কিলোমিটার বাইককে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল, হাত বেঁধে বাইকের পেছনে, তারপর কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল বিজেপি করার অপরাধে 2019 সালে। তার বাবা নাকি সিআইডির তথ্য অনুসারে মারা গেছে, খুন হয়েছে সেও। দেবদাস মণ্ডলের বাবা বেঁচে আছে, দেখুন, ভয় করুন। ওরা এফআইআরই করেনি, ওরা মিথ্যে করে চেপে রেখে দিয়ে ফালতু ফালতু নাম দিয়ে ভজিয়ে দিয়েছে। সিবিআই আমাকে কি বললো? আমার তো ছেলে গিয়ে আমার তো ব্রেন শট, আমি তো আলতু ফালতু হয়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, আমাকে কি বলবে সিবিআই? আমার নাম বাসুদেব মণ্ডল। বিমল শঙ্কর নন্দ, এদের সাথে লড়াইটা করতে হবে আপনাদের, পারবেন? বোঝাই যাচ্ছে সিআইডি কেমন সিআইডি। তার আগে আরেকটা তদন্ত করার দরকার। যখন এই প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং আরেকজন কি নাম? সুকান্ত মণ্ডল মারা যাবার পরে এই শেখ শাহজাহান, এদের কোলের ছেলে শেখ শাহজাহান, সম্ভবত এদের জামাইবাবু শেখ শাহজাহান, কারণ পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করে নিয়ে যায় এরকম হাত ধরে বা কলার ধরে নিয়ে যায়, শেখ শাহজাহান এমনভাবে হাঁটছিলেন যেন পুলিশ তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। তো এদের জামাইবাবু শেখ শাহজাহান, এদের কোলের ছেলে শেখ শাহজাহান, তাকে এই চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার নির্দেশটা কোথা থেকে গিয়েছিল সেটাই তাকে তদন্ত করতে হবে। যে এর নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল, সবার আগে তার সাজা হবে আগামী দিনে, আমি এখানে বলে দিয়ে যাচ্ছি। তদন্ত হবে এবং তার সাজা হবে, কারণ সে ওখানকার এই 3 জন মৃত মানুষ, একজনের মৃত্যু এখনো প্রমাণিত হয়নি, তার বডি পাওয়া যায়নি, আমরা ধরে নিচ্ছি তাদের কিন্তু মৃতদেহর সঙ্গেও এরা ছেলে খেলা করেছে, তাদের আত্মার সঙ্গে ছেলে খেলা করেছে। দে হ্যাভ টু গিভ দ্য আনসার, এবং সেই আনসারটা সাংঘাতিক হবে, আজকে আমি এখানে বলে দিয়ে যাচ্ছি। এবং সেই উত্তরটা সাংঘাতিক হবে। শুধু তাই নয় বিমলদা, আমি স্বামী রামানন্দ তীর্থ দণ্ডিস্বামী শঙ্করাচার্য পরম্পরার তার কাছে যাওয়ার আগে এই ব্রেকিং নিউজটাও আপনাদের দিতে চাই। আমি জানি যে আমি হয়তো পিছিয়ে পড়ছি, আমি আমার দর্শকদের সাথে আরেকটা কথা বলবো, একটা লাইন বলে দিই। আচ্ছা, বলে নিন বিমলদা। সেটা হচ্ছে এরা সন্দেশখালীকে হিন্দু শূন্য করতে চায় একটা কারণে, স্ট্র্যাটেজিক্যালি। তুমি সন্দেশখালীর জিওগ্রাফিক্যাল লোকেশনটা দেখো, ওটা কিন্তু বাংলাদেশ থেকে যদি এই সমস্ত রোহিঙ্গা পার্টি এসে দখল করে নেয়, ইন্ডিয়ার সিকিউরিটি, কারণ এটা নিয়ে আমি একটু চর্চা করি ভারতের সিকিউরিটি নিয়ে, ইন্ডিয়ার সিকিউরিটির পক্ষে সাংঘাতিক থ্রেট হবে। ফলে ওখানে যারা হিন্দুদের তাড়াতে চাইছে, ওরা কিন্তু ভারতের নিরাপত্তা ব্যবস্থার পক্ষেই বিপজ্জনক। এটা কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে আরো সতর্ক হতে হবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি এখানে। এবং তার পাশাপাশি আমি ব্রেকিং নিউজ আছে এবং তার পাশাপাশি অতিথিদের কাছে যাব, কিন্তু আমি দর্শকের সাথে একটু কথা বলতে চাই, যারা এই মুহূর্তে ভারতের বিভিন্ন জায়গা থেকে দেখছেন। ময়ূক হয়তো জবাব চায় বাংলায় এই এপিসোডগুলো লাগাতার করে অনেকটা পিছিয়ে পড়ছে হয়তো, সত্যিই তো। কে পদ্মা মণ্ডল, কে প্রীতম মণ্ডল, কে রাজকুমার মণ্ডল? আরে বিজেপি করেছে বলে মারা গেছে তো কি হয়েছে? সত্যিই হয়তো টিআরপির রেসে আমি স্বীকার করছি, তৃণমূল কংগ্রেস নেত্রী রাজন্না হালদার
তাকে নিয়ে একটা গোটা 1 ঘন্টা 2 ঘন্টার ডিবেট সত্যিই হয়তো ময়ূক করছে না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সত্যিই হয়তো ময়ূক কিছু বলছে না। কোন ডাক্তার তৃণমূলের কোন ডাক্তারের সাথে ঝগড়া করলো বলে কার রেজিস্ট্রেশন বাতিল হলো সত্যিই ময়ূক করছে না। কে পদ্মা মণ্ডল যাকে নিয়ে ময়ূক লাগাতার পড়ে আছে। আমি হয়তো টিআরপির রেসে অনেকটা পিছিয়ে পড়ছি, কিন্তু বিশ্বাস করুন আজ এই লড়াইটা আমি যদি না করি, গোটা বাংলাতে বিজেপি আজ আছে কাল থাকবে না, তৃণমূল আজ আছে কাল থাকবে না, বিরোধীরা তো থাকবে, গণতন্ত্রের বিরোধীরা তো থাকবে। এবং বিরোধীদের যদি আজ এই অবস্থা হয়, আমার সন্তান যদি কোনোদিন রাজনীতি করে এবং সে যদি বিরোধী আন্দোলন করে, তার অবস্থা যদি প্রীতম মণ্ডলের মতন হয়, তার অবস্থা যদি প্রদীপ মণ্ডলের মতন হয়, তার জন্য আজকে একটা স্বরও অনেকটা। লড়াইটা আসলে সেখানে। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ভয়ঙ্কর তথ্য সামনে আসছে, সিআইডির নথিতে পলাতক শেখ শাহজাহান। মারাত্মক। শেখ শাহজাহান সিআইডির নথিতে পলাতক ছিল। 2022 সালে বিদ্যুৎ দপ্তরের অফিসে মারধর, সে ঘটনার উল্লেখ করা হয়। 4 employees were taken inside a room where Shahjahan was already present and they were severely beaten and were badly injured. এই সমস্ত কিছু সিআইডি তথ্যে লিখেছিল, কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের প্রতিনিধি সন্তুপানকে সন্দেশখালীতে গ্রেপ্তার করে নিয়েছিল নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি। শাহজাহানকে গ্রেপ্তার করতে হাঁটু ঠক ঠক করে কেঁপেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। আর শাহজাহান আস্তে আস্তে সন্দেশখালীকে মিনি পাকিস্তান, মিনি বাংলাদেশ বানাচ্ছিল। রামানন্দ তীর্থ, এই মোডাস অপারেন্ডিটা, এটা গোটা হিন্দু সমাজের আজকে জানা উচিত। হিন্দু সংহতির এক কর্মী, আজ তার সাথে যেটা হয়েছে, পেহেলগাঁও বা পালঘরের সাধুরের সাথে যেটা হয়েছে, সেটা হিন্দুস্থানে হচ্ছে। এবং আবারও বলছি, রাজনীতি যে করবে, যারা করবে করুক, কিন্তু রাজনীতির জন্য এই নৃশংস ঘটনা চলতে পারে না। আপনারা কবে প্রতিবাদ করে রাস্তায় নামবেন, কবে প্রতিবাদ করে সরব হবেন? ময়ূকবাবু, আজকে যেটা বিশ্বসংঘ নিয়ে আলোচনা হচ্ছে, তো বৃহত্তর ভারতবর্ষের মানে ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলায় যেরকম ভাবে ধীরে ধীরে এথনিক ক্লিনজিং হয়ে যাচ্ছে হিন্দুদের, এই নিয়ে কিন্তু বাংলার সাধুরা রাস্তায় নামেনি তা নয়, বাংলার সাধুরা অদ্বিতীয় রাস্তায় নেমেছে। এখনো আমরা প্রতিনিয়ত এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং দরকার পড়লে আমরা রাস্তায় নেমে প্রতিরোধ করে তুলছি। কিন্তু হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে থেকে এটা মানে এই বিষয়ের আন্দোলনের তীব্রতা বা ধরুন প্রতিরোধের তীব্রতা, এটা নিশ্চয়ই আমাদের আরো বাড়াতে হবে। কিন্তু বিষয় হলো যে মানুষ যে মানে কাদের জন্য আমরা রাস্তায় নামবো, সাধারণ হিন্দু মানুষ, সাধারণ বাঙালি হিন্দু, তারা যদি জাগ্রত না হয়, তারা যদি সচেতন না হয়, তারা যদি সকালবেলা ধোঁয়া ওঠানো কাপে চুমুক দিতে দিতে বলতে থাকে ওখানে মারা যাচ্ছে সন্দেশখালীতে একটি তপশিলি পরিবারের 4 জন লোক, তারা বিরোধী দল করে বলে বা হিন্দু সংহতি করে বলে মারা যাচ্ছে, তাতে আমার এখানে কি সমস্যা হচ্ছে? তাহলে আমরা কাদের জন্য করব আপনি বলুন? যাদের জন্য আমরা করব তারাই তো সামান্য কিছু ভাতার জন্যে আবার সেই যে দলের প্রতিনিধি এই শেখ শাহজাহান বা কাদের মোল্লা বা যে জেহাদি বাহিনী, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ সমস্ত কিছু করছে, যারা হিন্দু বাড়ির মেয়েদেরকে মাঝরাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানাচ্ছে। কিন্তু আপনার কথা সমাজের আবারও বলছি আপনার এই কাতর আরতি আমি শুনেছি এর আগেও। কার্তিক মহারাজ বলেছেন, আপনারা বারবার বলেছেন, আমরা রাস্তার ওই কুকুরটি যারা চিৎকার করে ঘেউ ঘেউ করে যারা গৃহস্থ আছে তাদের সজাগ করি যে জাগো, পাড়ায় চোর ঢুকেছে। আপনারা চিৎকার করে হয়তো এই কথাগুলো বলছেন, এঁঠো কাটা খেয়ে সমাজের একেবারে বহু প্রান্তিক মানুষের পাশে থেকে এই কথাগুলো বলছেন, কিন্তু মধ্যবিত্ত কলকাতার বুদ্ধিজীবীরা কবে এটা বুঝবে? সন্দেশখালীতে কি হচ্ছে দেখবেন, লাইভ থ্রেট কাকে বলে দেখবেন। ওয়েব সিরিজ তো অনেক দেখেন, আজ রিপাবলিক বাংলাতে লাইভ দেখুন লাইভ থ্রেট কাকে বলে। 3 শহীদের পরিবার আবারও নতুন করে আতঙ্কে। রিপাবলিক বাংলায় তারা জানাচ্ছেন তাদের প্রাণনাশের চেষ্টা করা হতে পারে, এই আশঙ্কা তারা করছেন। ইতিমধ্যেই সিবিআই এর ডিরেক্টরকে তারা লিখিতভাবে সেটা জানিয়েওছেন। এবং আমি দেখতে পাচ্ছি নিহত শহীদ প্রদীপ মণ্ডলের ভাই সন্দীপ মণ্ডল এই মুহূর্তে তার নিজের
কাজের জায়গায় যাচ্ছেন, বলছি একা যেতে পারেন না? গ্রামের মধ্যেই তো। না, আতঙ্কের মধ্যে আছি তো, ওই জন্য একা যেতে পারি না। রাস্তায় যে কোনো সময় আমার উপর বা আক্রমণ একটা হতে পারে, এরকম একটা আশঙ্কা করছি। কিছু অচেনা লোকজন ঘোরাফেরা করছে এলাকায়, সেই জন্য এখন একা যেতে ভয় পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে, যে কোনো সময় আমার উপর একটা আক্রমণ ঘটতে পারে ওরা। আপনি তো স্কুলে পড়ান, হ্যাঁ, স্কুলের টিচার, স্কুলের টিচারকে মানে ছাড়বার জন্য আরো 3-4জনকে দেখতে পাচ্ছি। কি করব বলুন, এই কাদের মোল্লা যদি এখানকার লোকাল এমএলএ কে মারতে পারে, আপনারা দেখেছেন কদিন আগে এমএলএ কে মারলো। কাদের মোল্লাটা কি? কাদের মোল্লা হচ্ছে শাহজাহান শেখের মেন ডান হাত। তার কোনো এখানে পোস্ট রয়েছে? হ্যাঁ, এখানে তো কাদের মোল্লা তো ওই কাছেই বাড়ি, ও তো সবসময় ওর লোকজন নিয়ে ঘোরাফেরা করে। সামনে ওর বড় ফিশারি, মাছের ভেড়ি আছে, ও তো লোকজন নিয়ে ঘোরাফেরা করে, যে কোনো মুহূর্তে একটা আক্রমণ করতে পারে। ওই জন্য সঙ্গে লোকজন ছাড়া এখন বাড়ির বাইরে বা আমার কর্মস্থলে আমি যেতে পারছি না। এটা কি প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে? প্রতিদিনই যেতে হচ্ছে সঙ্গে লোকজন নিয়ে, একা একা বাড়ির বাইরে কোনো মতেই বেরোতে পারছি না। আচ্ছা বলছি, সরকারকে ট্যাক্স দেন না? দেন তো? হ্যাঁ, সরকারকে তো ট্যাক্স দিই। সেই ট্যাক্সের টাকাতে পুলিশের মাইনে হয়, তো পুলিশ যদি একটা সাধারণ নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে, তাহলে কে করবে? এটাই তো আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই, যে আপনি অন্তত পুলিশকে খোলা হাতটা দিন। আপনি দেখেছেন সব অফিসার যে কাজ করে না এমনটা নয়। আপনি দেখেছেন গত 1 বছরের মধ্যে সন্দেশখালীতে 4-5 জন অফিসার বদলি হয়েছে। কেন না, তারা হয়তো কেউ ভালো কাজ করতে গেছে, তাদেরকে বদলি করে দিয়েছে। এইভাবে আর কতদিন? জানি না কতদিন। নিশ্চয়ই উপরওয়ালার কাছে একটাই কথা বলবো, যে এর একটা সুরাহা বা দিন অন্তত আসবে, আমরা এই আশাবাদী। সেই সঙ্গে আমরা সিবিআইয়ের কাছে বলবো যে আপনারা অন্তত এর একটা বিহিত করুন, কারণ এইভাবে মানুষ আতঙ্কের মধ্যে বাঁচতে পারে না। আমরা কেউই জানি না যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কবে সাধারণ মানুষকে নিরাপদে, নির্ভয়ে, অন্তত ঘোরবার সেটা সুনিশ্চিত করবে। ভিডিও দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। দিনে 100টা রিলস, 200টা খবর, 2টো করে ওয়েব সিরিজ, 4টে করে ব্রেকিং নিউজ দেখার মাঝে যদি 1 ঘন্টা সময় থাকে, প্রত্যেক বিজেপি কর্মী, প্রত্যেক হিন্দু সংগতির কর্মী, প্রত্যেক সনাতনী যারা কার্যকর্তা হিসেবে বাংলার দিকে দিকে লড়াইটা করছেন, তারা আজকের এপিসোডটা দেখুন, শেয়ার করুন, ভাইরাল করুন এবং সঙ্গবদ্ধ হন। কারণ আজ যেটা প্রদীপ মণ্ডলদের সাথে হয়েছে, আজ যে আতঙ্কের কথাগুলো সন্দেশখালীর এই মানুষেরা বলছে, ভুলে যাবেন না, আজ সন্দেশখালী, কাল সোনারপুর, পরের দিন সরবেরিয়া, তারপর হয়তো অন্য যে কোনো প্রান্তে হবে। জেগে উঠুন। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে ময়ূক, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH